সামনে হচ্ছে ন্যাশনাল পার্কটা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। এই ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেল, কারণ মাঝে আমি ইন্ডিয়া গেছিলাম। ইন্ডিয়ারও প্রচুর ব্লগ আছে। এবার কথা দিচ্ছি আর দেরি হবে না, পরপর ব্লগগুলো আসবে। আর আগের ব্লগগুলো মনে না থাকলে দেখে নাও, আমি স্ক্রিনে মেনশন করে দেব। আর এটা হচ্ছে ফ্লোরিডার দ্বিতীয় দিন। আমরা যখন সবাই মিলে ফ্লোরিডায় গেছিলাম, তখন এই ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম সামনে একটা প্ল্যান্টেশন দেখতে। আর এই ব্রিজটা পুরোটাই অবস্থিত একটা আইল্যান্ডের উপরে। আর এই ব্রিজটা থেকেই আমরা দূরে দেখতে পেয়েছিলাম ছোট ছোট ইয়াট, অনেক বড় ইয়াটও ছিল। আর তারপর আমরা পৌঁছে গেছিলাম প্ল্যান্টেশনে। এই প্ল্যান্টেশনটার নাম হচ্ছে কিংসলে প্ল্যান্টেশন। এই বোর্ডটার মধ্যে লেখা ছিল। আর এটাই হচ্ছে তার ঢোকার পথ। আর চারিধার দিয়ে ছোট ছোট পাম ট্রি গুলো ছিল, এইগুলো খুব সুন্দর লেগেছিল দেখতে। আর এই প্ল্যান্টেশনে ঢোকার সময় থেকেই আমরা অনেক গাছ দেখেছি, কিন্তু এই গাছগুলো না নতুন দেখতে লেগেছিল। গাছের উপর থেকে পুরো তুলোর মতো পুরো শাখাগুলো ঝুলছিল। এগুলো শুধু একটা দুটো গাছ ছিল না, পুরো রাস্তাটাই এই গাছ দিয়ে ভর্তি ছিল। দেখতে কিন্তু ভালোই লাগছিল। যারা যারা ফ্লোরিডাতে জ্যাকসনভিলে এসেছো, তারা এই প্ল্যান্টেশনটা একবার ঘুরে দেখতে পারো। এই বাগানের একদম শেষে 2.5 মাইল পথ কাঁচা রাস্তা, আর বাদবাকি রাস্তা ভালোই ছিল। মাঠটি দেখতে খুব আকর্ষণীয় ছিল। দাসদের তৈরি 300 বছরের পুরনো একটি বাড়ি, যা এখনো পর্যন্ত খুব ভালো অবস্থায় রয়েছে। আর এটাই আমরা গিয়ে দেখেছিলাম কিংসলে প্ল্যান্টেশনে। এই কিংসলে প্ল্যান্টেশনের মাঠটি সোম মঙ্গলবার বন্ধ থাকে, আর বুধবার থেকে রবিবার অবধি এটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি সবার জন্য খোলা থাকে। আর এই প্ল্যান্টেশনে ঢুকতে কোনো রকম টিকিট লাগে না, এটা কিন্তু একদম ফ্রি। লোকের মুখে কিংসলে প্ল্যান্টেশন নিয়ে অনেক কাহিনী শোনা যায়। এই প্ল্যান্টেশনকে ভুতুড়ে বলেও অনেকে পরিচয় দেয়। আর ভিতরে ঢুকে বাড়িটাই দেখার আগেই রাস্তার দুধারে সেই গাছগুলো, এই গাছগুলো দেখে একটু একটু ভয় ভয় করছিল ঠিকই। এই বাগানটি ফ্লোরিডার সবথেকে পুরনো টিকে থাকা বাগানঘর হিসেবে পরিচিত। এটি 1797 থেকে 1798 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এই জেফানিয়া কিংসলে একজন দাস ব্যবসায়ী ছিল। তার স্ত্রী এবং কিংসলে একসাথে তারা বসবাস করত আর এই প্ল্যান্টেশনে কাজ করত। এই বাগানের প্রধান ব্যবসাই ছিল দাসদের ক্রয় বিক্রয় প্রশিক্ষণ দেওয়া, যদিও এখানে আখ, তুলো, লেবু জাতীয় ফলও উৎপাদন হতো। আর এই কিংসলে মারা যাওয়ার পরই তার স্ত্রী এই বাগানটির দায়িত্ব নিয়েছিলেন। আর 1955 সালে ফ্লোরিডা রাজ্য এই স্থানটি কিনে নেয়, আর 1991 সালে এটা জাতীয় উদ্যান পরিষেবা অধিগ্রহণ করে। ঢুকেই রয়েছে একটা পুরনো ঘর। এই ঘরের ভিতর ঢুকতেই ঘরের সামনে একটা বিশাল বড় কড়াইয়ের মতো জিনিস রাখা ছিল, আর উল্টো দিকে অনেক বেঞ্চ পাতা ছিল। আর এই দেওয়ালগুলো দেখে আমরা প্রথমে মনে করেছিলাম যে ইট সিমেন্টের, কিন্তু পরে দেখলাম এর ভিতরে অনেক ঝিনুক আছে। ঝিনুক দিয়ে এই দেওয়ালগুলো তৈরি করা। আর এইটাই সেই কিংসলে প্ল্যান্টেশনের প্রধান বাড়ি, যার ভিতরে রান্নাঘর ছিল, শস্যাগার ছিল, আর 25টি দাস কেবিনের ধ্বংসাবশেষও ছিল। আমরা যখন গেছিলাম, এটার ভিতরে কাজ চলছিল, রান্নাঘরটায় কাজ হচ্ছিল। আর বাড়িটিতে প্রবেশ করেই সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকে ছিল হচ্ছে সুতির বস্ত্র তৈরি করার ঘর। এই সুতির বস্ত্র
কিভাবে তৈরি হতো তা এখানে পুরো বোঝানো রয়েছে। আর বাঁদিকেই ছিল সমস্ত রকমের সুতো রাখা, তুলো রাখা, যা দিয়ে তারা বস্ত্র তৈরি করত। আর এই যন্ত্রটির সামনে একটা মাফলার ঝোলানো, যেটি দেখে বোঝাচ্ছে যে এই যন্ত্রের দ্বারাই এই মাফলারটি তৈরি করা হয়েছে। আর এই ঘরটির সাথেই লাগানো হচ্ছে রান্নাঘর। আর এইগুলো এতটাই সুন্দরভাবে হাতের তৈরি, দূর থেকে দেখে বোঝাই যাচ্ছিল না যে এগুলো আসল না নকল। তারপরে আমরা রান্নাঘর থেকে বেরিয়েই সামনেই দেখলাম সেই গাছটি, যে গাছটির কথা তোমাদের আগেই বলেছি। এই গাছটি দেখতে মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে, অনেক বছর আগেকার, কিন্তু বেশি বছর আগের এই গাছ নয়। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর তারপর কিংসলে প্ল্যান্টেশন থেকে বেরিয়েই আমরা চলে গিয়েছিলাম টিমুকুয়ান ভিজিটার সেন্টারে। এই সেই ভিজিটার সেন্টারে ঢোকার প্রবেশ পথ। আর এটি ফোর্থ ক্যারোলিন ন্যাশনাল মেমোরিয়ালে অবস্থিত। এটি থেকে হাজার হাজার বছর ধরে মানুষ কিভাবে পরিবেশের সাথে বসবাস করত তা এখানে তুলে ধরা রয়েছে। এই ভিজিটার সেন্টারের ভিতরে অনেক বইয়ের দোকান, ডেস্ক এগুলো রয়েছে। আর এখানে বিভিন্ন প্রাণীর ছাল রাখা, তাদের ছবি উপরে দেওয়া আছে। যখন প্রথম স্প্যানিশরা এসেছিল, তারা কি কি হাতিয়ার ব্যবহার করত তা এই মিউজিয়ামে সংরক্ষণ করা আছে। তারা কিভাবে তাদের জীবন বাঁচাতো, বড়শি, ঝুড়ি, এইগুলো সব সংরক্ষণ করে এই মিউজিয়ামের ভেতর রাখা রয়েছে। আমরা যখন গেছিলাম তখন অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও এসেছিল স্কুল থেকে। তাদেরও হয়তো কোনো প্রজেক্ট ছিল, তারা দেখছিলাম শুনছিল আর তা লিখে নিত। আর সেনারা কিভাবে যুদ্ধ করত, কি নিয়ে যুদ্ধ করত, তাদের কি পোশাক ছিল তা এখানে সংরক্ষণ করা রয়েছে। আর তারপরেই আমরা চলে এসেছি ওর ভিতর দিয়েই একটি বাগানে। তিমুকানের প্রধান সাতুরিবার লোকেরা এই আশ্রয়স্থলটি তৈরি করেছিল। আর তারপরেই চলে এসেছিলাম আমরা ফোর্টের কাছে। এই ফোর্টটি অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। আর এটা হচ্ছে ফোর্টে ঢোকার প্রবেশ দ্বার, যার দুদিকে ছিল দরজা, সেই দরজাটি খোলাই ছিল। অনেক মানুষ বলে এটি ঐতিহাসিক স্থান, হাঁটা এবং পিকনিকের জন্য একটা শান্তিপূর্ণ পার্ক। আর এই দুর্গের পাশেই রয়েছে জলের দৃশ্য, হাঁটা ও দৌড়ানোর জায়গা আর বন্যপ্রাণী দেখার সুযোগ তুলে ধরে। আর আমরা যখন এই দুর্গতে গেছিলাম, সেই দিনটি ভীষণ গরম ছিল, আমাদের সবারই ভীষণ গরম লেগেছিল। তাই আমরা এই দুর্গের বাইরে থেকেই যেটুকুনি পেরেছি হেঁটে দেখেছি, এই ভিতরে পুরোটা দুর্গ ঘুরে আর দেখিনি। আর এই দুর্গটির ভিতরে একটা কামানও রাখা ছিল। আর তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপরেই আমরা চলে গেছিলাম দুপুরে কিছু খেয়ে নেওয়ার জন্য। তাই সামনেই একটা মেডিটেরেনিয়ান দোকান ছিল, সেই দোকানে ঢুকে পড়েছিলাম। আর গিয়েই আমরা অর্ডার করেছিলাম পিটা ব্রেড, সঙ্গে বাবা গানুশ আর হামাস ছিল। আর আরেকটা প্ল্যাটারে ছিল, আর নিয়েছিলাম একটা চিকেন প্ল্যাটার, যার মধ্যে পিটা ব্রেড, চিকেন, তাবুলে আর লাউনে ছিল। আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বিচের কাছে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।